বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে যারা কাজ করেন তারা খুব ভালো করেই জানেন যে মার্কেট এখন একটা লম্বা সময় ধরে গভীর আস্থার সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর ঠিক এই সময়েই আমরা পুঁজিবাজারের ভাগ্য পরিবর্তন, চেয়ারম্যান বদল বনাম সংস্কার নামের ভীষণ গুরুত্বপূর্ণ এবং দারুণ একটা আর্টিকেলের একেবারে চুলচেরা বিশ্লেষণ করতে যাচ্ছি। আচ্ছা, আমাদের অনেকেরই তো ধারণা যে নিয়ন্ত্রক সংস্থার টপ পজিশনে থাকা মানুষটি বদলালেই বুঝি মার্কেটের সব সমস্যার একটা জাদুকরী সমাধান হয়ে যাবে, তাই না? কিন্তু এই ধারণাটা কি আসলেই সত্যি, নাকি এটা নিছকই আমাদের একটা সাময়িক মানসিক শান্তি? আজ আমরা ঠিক এটাই খতিয়ে দেখব। জানেন তো এই আর্টিকেলটা কতটা ইম্পর্ট্যান্ট আর হেভিওয়েট? গত 17 মে 2026 তারিখে 3টি প্রধান অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগ বার্তা, কর্পোরেট সংবাদ এবং ডেল্টা টাইমস একযোগে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। পলিসি মেকার থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারী সবার জন্যই কিন্তু এটা একটা বড়সড় ওয়েক আপ কল। আর এই দুর্দান্ত বিশ্লেষণটা যিনি করেছেন তিনি হলেন প্রখ্যাত পুঁজিবাজার বিশ্লেষক সাইফুল ইসলাম পিপন। মার্কেটের ইকোসিস্টেম নিয়ে ওনার যে গভীর বোঝাপড়া আর ফোরসাইট, সেটার সত্যিই প্রশংসা না করলেই নয়। তিনি একেবারে পয়েন্ট টু পয়েন্ট প্রমাণ করে দেখিয়েছেন যে এই যে সূচকের পতন বা আস্থার সংকট, এগুলো আসলে কোনোভাবেই শুধু একজন একক ব্যক্তির প্রশাসনিক ফেইলিয়ার বা সাকসেসের ওপর ডিপেন্ড করে না, বরং এটা অনেক বেশি গভীরে থাকা একটা সমন্বিত সমস্যার রেজাল্ট। আজকের এই পুরো আলোচনায় আমরা দেখার চেষ্টা করব যে একটা শর্ট টার্ম লিডারশিপ চেঞ্জ মেন্টালিটি থেকে বেরিয়ে এসে কিভাবে আমরা দীর্ঘমেয়াদী সংস্কারের দিকে ফোকাস করতে পারি, কেন নেতৃত্ব পরিবর্তনে আস্থার সংকট তৈরি হয়, বাজার পতনের আসল কারণগুলো কি কি, এবং প্রযুক্তির ছোঁয়ায় কিভাবে একটা টেকসই বাজারের ভবিষ্যৎ গড়া সম্ভব, এই পুরো রোডম্যাপটা নিয়েই আমরা আজ আলোচনা করব। পিপন সাহেব তার লেখার শুরুতেই দারুণ একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রশ্নটা শুনুন, বাংলাদেশের পুঁজিবাজারের ভাগ্য কি কেবল নেতৃত্বের পরিবর্তনে নিহিত, নাকি গঠনমূলক সংস্কারই একমাত্র পথ? প্রশ্নটা খুব সাধারণ মনে হলেও এর ওজন কিন্তু অনেক। অর্থনীতির সাথে যুক্ত প্রতিটি মানুষের জন্য এটা এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। শুধু একজন ব্যক্তির পরিবর্তনে কি আসলেই একটা বিশাল বাজারের ভাগ্য বদলাতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। দেখতে হবে নতুন নেতৃত্ব নিয়ে আমাদের প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে আসলে কতটা ফারাক। খেয়াল করে দেখবেন, বিএসসিসিতে নতুন চেয়ারম্যান এলেই বিনিয়োগকারীদের মাঝে একটা মনস্তাত্ত্বিক স্বস্তি কাজ করে। মনে হয় এই বুঝি বাজার একদম নতুন উচ্চতায় পৌঁছে গেল। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা হল কাঠামোগত সংস্কার ছাড়া এই পরিবর্তন কেবল গুটি কয়েক কারসাজিকারীদেরই পকেট ভারী করে। সাধারণ বিনিয়োগকারীরা সেই তিমিরেই থেকে যান। আর্টিকেলে খুব সুন্দর করে উদাহরণ দেয়া হয়েছে। সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলামের সময়েও এমন পাহাড় সম আশা ছিল, কিন্তু ফ্লোর প্রাইস আর দুর্বল কোম্পানির অন্তর্ভুক্তিতে বাজারের দীর্ঘমেয়াদী ক্ষতিই হয়েছে। এমনকি বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশিদ মাকসুদের বেলায়ও শুরুতে একটা পজিটিভ ভাইব থাকলেও সিস্টেমের সমস্যাগুলো কিন্তু সেই অপরিবর্তিতই রয়ে গেছে। তো পদ্ধতিগত সমস্যাগুলো যদি অপরিবর্তিতই থাকে, তাহলে একজন ব্যক্তির পক্ষে তো পুরো বাজারের চিত্র বদলানো সম্ভব না। আমাদের দেখতে হবে আসল সমস্যাগুলো কোথায়। এই 4.7% সংখ্যাটা একটু খেয়াল করুন। 2025-26 অর্থ বছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি 4.7%-এর নিচে নেমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে। সাথে যোগ হয়েছে 8%-এর উপরে থাকা মূল্যস্ফীতি আর বৈদেশিক মুদ্রার রিজার্ভের তীব্র সংকট। পুঁজিবাজার তো আলাদা কোনো গ্রহ না, এটা অর্থনীতিরই আয়না। মানুষের প্রকৃত আয় যখন কমে যায় তখন বাজারে তারল্য সংকট দেখা দেওয়াটাই স্বাভাবিক। এই বিশাল সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কি কোনো চেয়ারম্যানের একার পক্ষে রাতারাতি সমাধান করা সম্ভব? কখনোই না। আর ব্যাংকিং খাতের অবস্থা শুনলে তো চমকে যেতে হয়। আর্টিকেলে উল্লেখ করা হয়েছে 2025 সালের ডিসেম্বর নাগাদ ব্যাংকিং খাতে খেলাফি ঋণের পরিমাণ 30.60% মতো একটা আকাশচুম্বী পর্যায়ে পৌঁছাতে পারে। পুঁজিবাজারের একটা বিশাল অংশ কিন্তু ব্যাংকিং খাতের ওপর সরাসরি নির্ভরশীল। ব্যাংকের যখন এই ভঙ্গুর দশা, তখন তালিকাভুক্ত ব্যাংকগুলো ভালো ডিভিডেন্ড দেবে কিভাবে? আর তার সরাসরি নেতিবাচক প্রভাব তো বাজারের সূচকেই পড়বে, তাই না? এর সাথে আছে সেই পুরনো রোগ, সিন্ডিকেট আর ইনসাইডার ট্রেডিং। বাজারে সক্রিয় কিছু অদৃশ্য শক্তি কোম্পানির ভেতরকার গোপন তথ্য আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে শেয়ারের দাম কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, এরা যে কোনো নতুন নেতৃত্বের সাথে খুব দ্রুত নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। এই যে তথ্যের একটা বিশাল অসমতা, এর কারণে দিন শেষে সর্বশান্ত হন ওই সাধারণ বিনিয়োগকারীরাই।
তাহলে উপায়, এই হতাশাজনক চিত্র থেকে বের হওয়ার রাস্তাটা কি? চলুন এবার দীর্ঘমেয়াদী সংস্কারের সেই ব্লুপ্রিন্টটা একটু দেখে নেওয়া যাক। বিদেশি বিনিয়োগকারীদের আস্থার পারদটা দেখলেই আপনি বুঝবেন অবস্থাটা কি। উপাত্ত স্পষ্টভাবে বলছে ২০২০ সালে মোট লেনদেনে বিদেশি অংশগ্রহণ যেখানে ৩% বেশি ছিল, ২০২৫ সালে এসে তা ১%-এরও নিচে নেমে গেছে। লেখক একেবারে পয়েন্ট টু পয়েন্ট চিহ্নিত করেছেন যে ফ্লোর প্রাইসের মতো অযাচিত হস্তক্ষেপ আর ঘন ঘন পলিসি চেঞ্জ করাই এর মূল কারণ। এই বিদেশিদের আবার ফিরিয়ে আনতে হলে মুদ্রার বিনিময় হার স্থিতিশীল করার বিকল্প নেই। এই জন্যই লেখক সাইফুল ইসলাম পিপন একটা শক্ত ভিত গড়তে ৬টি মূল উদ্যোগের কথা বলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি বাজারে আনার ওপর। আপনারা হয়তো জানেন, সরকার ইতিমধ্যে 10টি লাভজনক কোম্পানিকে তালিকাভুক্ত করার দারুণ একটা লক্ষ্য নির্ধারণ করেছে। এটা বাজারের গভীরতা বাড়াতে বিশাল একটা গেম চেঞ্জার হতে পারে। এর পাশাপাশি বন্ড মার্কেট ডেভেলপ করা আর সাধারণ বিনিয়োগকারীদের শিক্ষিত করার মতো ভীষণ জরুরি বিষয়গুলো এই ব্লুপ্রিন্টে তুলে ধরা হয়েছে। তবে শুধু ভালো কোম্পানি আনলেই তো হবে না, যুগোপযোগী আইন আর প্রযুক্তিগত নজরদারি ছাড়া তো সিন্ডিকেট ঠেকানো যাবে না। আইনি ফাঁকফোকর বন্ধ করতে ১৯৯৩ আর ১৯৬৯ সালের আইনকে একীভূত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে অত্যন্ত পজিটিভ হিসেবে দেখছেন লেখক। আর এর সবচেয়ে আকর্ষণীয় দিকটা হল প্রযুক্তির ব্যবহার। ব্রোকারেজ হাউসগুলোতে জালিয়াতি ঠেকাতে নন এডিটেবল সফটওয়্যার বাধ্যতামূলক করা হয়েছে। সবচেয়ে দারুণ ব্যাপার হল ইনসাইডার ট্রেডিং বা কারসাজি ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার যে প্রস্তাব আর্টিকেলে দেওয়া হয়েছে, সেটা যদি বাস্তবায়ন করা যায় তবে তা আধুনিক পুঁজিবাজারের জন্য আক্ষরিক অর্থেই একটা মাইল ফলক হবে। সব মিলিয়ে তাহলে দিন শেষে আমরা কোথায় দাঁড়াচ্ছি? একটা টেকসই বাজারের ভবিষ্যৎ আসলে কেমন হওয়া উচিত? লেখক সাইফুল ইসলাম পিপনকে এখানে আবারও সাধুবাদ জানাতেই হয়। তিনি একদম চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে ওপরের দিকের কিছু কসমেটিক পরিবর্তন দিয়ে বাজারের দীর্ঘমেয়াদী ভাগ্য কখনোই বদলাবে না। সত্যিকারের বাজার উন্নয়নের জন্য দরকার শক্তিশালী ও স্বচ্ছ প্রতিষ্ঠান, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি বা সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং সর্বোপরি স্বার্থান্বেষী সিন্ডিকেটের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স নীতি। আজকের আলোচনা থেকে এই প্রশ্নটাই সবার জন্য রেখে যাচ্ছি। আমাদের পুঁজিবাজার কি সত্যি এবার দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারের পথে হাঁটতে প্রস্তুত, নাকি আবারও আমরা ওই প্রশাসনিক পরিবর্তনের পুরনো মায়াজালেই বন্দী হয়ে থাকব? সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে নীতি নির্ধারক সবার জন্যই এটা এখন সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। আশা করি এই চমৎকার বিশ্লেষণটি আপনাদের ভাবনার নতুন একটা দুয়ার খুলে দিয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।